আজ পাবনপুর গ্রামে বসেছে রবিবারের হাট। এই হাটে নানা রকম দোকান বসে। তরি তরকারি থেকে মাছ, চাল ডাল সবকিছুই মেলে। রবিবার বলেই দামও একটু সস্তা থাকে। চারিদিক গম গম করছে হাঁক ডাকে। একপাশে মাছওয়ালার ডাক। ইলিশ নিন, ইলিশ নদী থেকে নিয়ে আসা বড় বড় ইলিশ আছে, ইলিশ নিন, ইলিশ। আর এক পাশে সবজিওয়ালা গলা ফাটিয়ে হাঁক দিচ্ছে। টাটকা লাউ, টমেটো, আলু, বেগুন, জলের দামে শাক সবজি সব আছে, এইদিকে আসুন বাবুরা। এর মধ্যে বাজারের ব্যাগ হাতে সুভাষ, বিজু কাকা আর দেবু হাটে এসে হাজির হলো। চারপাশে সারি সারি দোকান। তারা হাঁটতে হাঁটতে মাছওয়ালা হরিশ কাকুর দোকানের সামনে এসে দাঁড়ালো। আর ঠিক তখনই হরিশ কাকু তাদের দেখে হাঁক দিতে শুরু করলো। এই যে বিজুদা, নদী থেকে একেবারে টাটকা মাছ নিয়ে এসেছি, দামও সস্তা, কেবল 1 কিলো মাত্র 140 টাকা। আরে বাহ, বেশ সস্তা দাম রেখেছো তো মাছের দাদা। তা তুমি দুটো বড় ইলিশ আমার জন্য আলাদা করে রেখো, ফেরার পথে এসে নিয়ে যাব। জানোই তো রোজকার মতো হরিদার দোকানে একটু বিকেলে আড্ডা না দিলে আবার জমে না। ঠিক আছে, তোমার জন্য দুটো ইলিশ আলাদা করে রাখবো, তবে ফেরার সময়ই নিয়ে যাবে কিন্তু দাদা। তারপর তারা হাঁটতে হাঁটতে প্রতাপের সবজির দোকানের সামনে এসে পৌঁছলো। ও দেবুদা, এই দেখো জমি থেকে টাটকা সব শাক সবজি তুলে এনেছি গো। আমার আবার বাড়ির উঠোনে লাগানো হয়েছে কচি লাউ, কি দেবো বলো? না গো প্রতাপদা, এখন কিছু নেব না গো। এখন হরি কাকার দোকানে যাচ্ছি একটু আড্ডা দিতে, ফেরার সময় বাজার করে বাড়ি যাব, তখন না হয় কিছু নেব। এখন আসি গো। আচ্ছা ঠিক আছে দেবুদা। সবজির দোকান থেকে সামনে এগোতে এগোতে তারা হরি কাকার দোকানে গিয়ে বেঞ্চে বসে পড়ল। হরি কাকা তখন বড় কড়াইয়ে গরম গরম জিলিপি ভাজছিল, আর একপাশে কেটলি থেকে গরম ধোঁয়া উঠছিল। সব মিলিয়ে দোকানের ভেতর যেন জিলিপির ঘ্রাণে মোমো করছিল। কাকা, কি জিলিপির গন্ধ ছড়িয়েছ! তোমার জিলিপির সত্যিই কোনো তুলনা নেই গো। দাও দেখি 3 কাপ চা আর কয়েকটা জিলিপি। বসো বাবা, এই তো এক্ষুনি দিচ্ছি তোমাদের। হরি কাকা জিলিপি আর গরম চা সকলকে দিল। সবাই খেতে ব্যস্ত হয়ে পড়ল। তারপর তিনি আবার দোকানের ভেতরে গিয়ে কড়াইয়ের সামনে বসে জিলিপি ভাজতে লাগলেন। ঠিক সেই সময় হঠাৎ তীব্র ঝোড়ো হাওয়া আর বৃষ্টি শুরু হলো। আরে এই কি, হঠাৎই ঝোড়ো হাওয়ার বৃষ্টি শুরু হয়ে গেল? আকাশে তো খুব একটা মেঘ ছিল না। তা ঠিক বলেছ দাদা, তবে আরেকটা বিষয়, যার গল্পে রোজ আড্ডার আসরটা জমে ওঠে সে তো এখনো এলো না, তার মধ্যে আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। নেপাল দাদু ছিল পাবনপুর গ্রামের একজন বৃদ্ধ লোক। তাকে সকলে ভীষণ ভালোবাসত। তার মুখে বলা গল্পগুলো যেন বিকেলে এই হরি কাকার দোকানে গরম গরম জিলিপির সাথে আড্ডাটাকে একেবারে জমিয়ে দিত। কিন্তু আজ নেপাল দাদু আসেননি। এরই মধ্যে আবার ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আর এই অবস্থায় তার আসা একদম অসম্ভব। তবে কি, ঠিক সেই সময় দেখা গেল একটি বৃদ্ধ লোককে ভাঙা ছাতা হাতে দোকানের সামনে এসে দাঁড়িয়েছে। দেখে মনে হচ্ছে উনি নেপাল দাদু। আরে নেপাল দাদু, তুমি এই ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বেরিয়েছ কেন?
আর তোমার এই ছাতাটা এভাবে ভাঙলো কি করে? দাদু, আগে ভেতরে এসে বসো তো, মনে হচ্ছে তুমি বেশ হাঁপিয়ে গিয়েছো। নেপাল দাদু একেবারে গুটিসুটি হয়ে গিয়ে একটা বেঞ্চে বসে পড়ল। তার চোখে মুখে যেন একটা অদ্ভুত মায়ার ছাপ লেগেছিল। আরে বাবু, বেরিয়েছিলাম তো ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই, তবে কে জানতো হঠাৎ যেমন তুমুল ঝড় বৃষ্টি নামবে। মাঝপথে এসেই ঝড়টা ধরা দিল, তবু তোদের এসে গল্প শোনাবো বলেই বেরিয়েছিলাম, তাই এই ঝড় বৃষ্টির মাঝেই চলে এলাম। সত্যি দাদু, তুমি কত সরল মনের মানুষ গো। হয়েছে, নে এবার তোদের একটা গল্প শোনাই। এই ঝড় বৃষ্টির আবহাওয়ায় গল্পটা বেশ ভালোই জমে যাবে। এই গল্পটা আমার জীবনে ঘটে যাওয়া এক সত্যি ঘটনা, যা আমি কাউকে কখনো বলতে চাইনি। তবে আজ শেষ গল্প বলে আমি শুরু করছি। তা ঘুরো, ভূত টুতের গল্প বলবে নাকি? দেখো, দেবু আর সুভাষ আবার ভয়ে এই ঝড় বৃষ্টির মধ্যে বাড়ির দিকে দৌড় না দেয়। উফ কাকা, তুমি খালি আমাদের নিয়ে মস্করা করো। তুমি দেখো, আমরা একদম ভূতের গল্পে ভয় পাই না। নাও নাও তো, এবার তুমি গল্পটা শুরু করো তো। হ্যাঁ ঠিক আছে, শোন তবে সকলে। সেদিনও ছিল এক ঝড় বৃষ্টির রাত। বয়স তখন আমার 27-28 হবে। ট্রেনে বসে খুশি খুশি মনে মামার বাড়ি যাচ্ছিলাম। ট্রেন চলছিল ঝনঝন শব্দ করে, একদম ঠিকঠাক। কিন্তু হঠাৎ ট্রেনটি থেমে গেল এক অচেনা স্টেশনে। শুনলাম ট্রেনের নাকি ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে, সেটি আর আজকের মধ্যে ঠিক হবে না। তারপর আর কি, আমি ট্রেন থেকে নেমে পড়লাম, কারণ ট্রেনে আর একজন মানুষও ছিল না। কি অদ্ভুত ব্যাপার, প্রায় সকলেই আগের স্টেশনে নেমে গিয়েছিল, শুধু আমিই বাকি ছিলাম। কারণ ভবানীপুর স্টেশনে নামার কথা ছিল আমার, কিন্তু ভাগ্যের লিখনে নামতে হলো এই অচেনা স্টেশনে। একটু এদিক সেদিক তাকাতেই নজরে পড়ল স্টেশনটির নাম মধুগঞ্জ স্টেশন। আমি তখন স্টেশনে একটু হাঁটতে লাগলাম আর ভাবলাম এই অচেনা জায়গায় কোথায় যাব। ফাঁকা নিস্তব্ধ স্টেশনে দাঁড়িয়ে কেমন যেন ভয় ভয় লাগছিল। এমন এক স্টেশনে এসে পড়লাম যেখানে একজন স্টেশন মাস্টারের পর্যন্ত দেখা নেই। তবে সেই মুহূর্তে হঠাৎই চোখে পড়ল সামনে কেউ আসছে। হ্যাঁ, ঠিক একজন বৃদ্ধ লোক এদিকে এগিয়ে আসছে। বাছা, এই গভীর রাতে একা একা স্টেশনে দাঁড়িয়ে আছো কেন? রাত বিরেতে এখানে থাকা মোটেই ঠিক না। জানো নাকি এই স্টেশনকে সবাই অভিশপ্ত বলে? আরে দাদু, আমি আসলে ভবানীপুরে নামবো বলে ট্রেনে উঠেছিলাম, কিন্তু ট্রেনটির ইঞ্জিনটা হঠাৎ নষ্ট হয়ে গেল। শুনলাম আজকে রাতের মধ্যে আর ঠিক হবে না, তাই বাধ্য হয়ে এই স্টেশনে নেমে পড়লাম। ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু সকাল 8টার আগে এখানে তো কোনো ট্রেন দাঁড়াবে না বাছা। সামনেই আমার বাড়ি আছে, তুমি বরং আমার বাড়িতে চলো। এত রাতে এই অভিশপ্ত স্টেশনে থাকাটা ঠিক নয়। বৃদ্ধ লোকটির কথাগুলো কেমন যেন ছিল, বারবার অভিশপ্ত স্টেশনের কথা বলছিল। তবে ওসব ভেবে এখন আর লাভ নেই। এই নিস্তব্ধ স্টেশনে থাকার চেয়ে লোকটির সাথে যাওয়াই বরং ভালো। আচ্ছা ঠিক আছে দাদু, তুমি যখন বলছো তবে চলো। আজ রাতটা না হয় তোমার বাড়িতেই কাটিয়ে দিই। তুমি যে আমার বড় উপকার করলে, নয়তো এই রাতে আমি কোথায় যেতাম। চলো তো দেখি, ও সব কথা পরে হবে। রাত যে গভীর হয়ে যাচ্ছে।
বৃদ্ধ লোকটির কথা শেষ হতেই আমি তার সঙ্গে হাঁটতে শুরু করলাম। স্টেশন পেরিয়ে গ্রামের রাস্তা দিয়ে চলে এলাম। এদিকে তুমুল বৃষ্টি, বজ্রপাতের ঝলকানি আর তীব্র বাতাস সব মিলিয়ে যেন এক দুর্যোগপূর্ণ রাতের দৃশ্য তৈরি করছিল। আমার সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ লোকটির শরীরও একদম ভিজে কাক হয়ে গিয়েছিল। হাঁটতে হাঁটতে তার বাড়িতে এসে পৌঁছলাম। নাও বাছা, খাটে বসো, আমি তোমার জন্য গামছা নিয়ে আসি। একদম ভিজে কাক হয়ে গিয়েছো দেখছি। অবশ্য তোমার সঙ্গে আমিও ভিজে কাক হয়ে গিয়েছি। লোকটি বেশ রসিক ছিল। তার কথা শেষ হতেই সে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরেই একটি গামছা হাতে আবার ফিরে এলো। এই নাও বাছা, পুরো শরীরটা ভালো করে মুছে ফেলো দেখি। লোকটি গামছাটি আমার হাতে দিল। সেটি দিয়ে আমি পুরো শরীরটা ভালো করে মুছে নিলাম। বৃদ্ধ লোকটি আমাকে রাতের খাবার দিয়ে ঘরে চলে গিয়েছিল। আমি ঝটপট খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়লাম। শরীরটা বেশ ক্লান্ত ছিল। কিছুক্ষণ পরেই ঘুম এসে পড়ে। কিন্তু হঠাৎ রাত গভীর হতেই আমার কানে এক অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ ভেসে এলো। সঙ্গে সঙ্গেই আমার ঘুম ভেঙে গেল। ভয়ে আতঙ্কে আমি খাট থেকে উঠে বসে পড়লাম। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ঠিক এমন মুহূর্তে ঘরের এক কোণে আমার নজর গেল, আর যে দৃশ্য দেখলাম তা দেখে আমার অন্তরাত্মা যেন একদম কেঁপে উঠল। ভয়ঙ্কর এক নরপিশাচ ঘরের এক কোণে বসে থেকে সেই ভীতিকর আওয়াজ করছিল। দেখতে দেখতে এতটাই ভীতিকর যে তার দিকে আমি আর তাকিয়ে থাকতে পারছিলাম না। রে, খুব ভয় পেয়েছিস বুঝি? চিন্তা করিস না, তোকে আর বেশিক্ষণ ভয় পেতে হবে না। এই এখনই আমি তোর কচি কচি মাংস চিবিয়ে খাবো। কি কে তুমি? দাদু, দাদু কোথায়? সে কোথায় যে আমাকে এখানে নিয়ে এসেছে? দাদু, ও দাদু, তুমি কোথায়? দাদু সে আর আসবে না রে, কারণ আমি সে যে তোকে এখানে নিয়ে এসেছে। বলেছিলাম না এই স্টেশনটি রাতে অভিশপ্ত। হ্যাঁ, ওটা আমার জন্যই অভিশপ্ত। রাতে আমি ওখানে মানুষ শিকার করি। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। কিন্তু সেই নরপিশাচটি আর আমার কোনো কথাই শুনল না। ভয়ঙ্কর হাসি হেসে দুই হাত সামনে বাড়িয়ে আমার দিকে ধেয়ে আসতে লাগলো। আমি তখন ভয়ে ছটফট করছিলাম, তবুও পালিয়ে যাওয়ার কোনো রাস্তা পাচ্ছিলাম না। এবার তোর মরণ নিশ্চিত। নরপিশাচটির কথা শুনে আমার আর কোনো হুঁশ কাজ করছিল না। পিশাচটি মুহূর্তেই আমার কাছে এসে আমার গলাটি সজোরে চেপে ধরল। তবে কি
সে আমার গলায় হাত দিতেই তার পুরো শরীরে অলৌকিকভাবে আগুন ধরে গেল। আমার গলা ছেড়ে দিয়ে সে যন্ত্রণায় ভয়ঙ্করভাবে চিৎকার করতে শুরু করলো। পুড়ে গেলাম রে। তোর গলায় ওটা কিসের হার ছিল? ছাড়বো না তোকে, আমি তোকে ছাড়বো না তোকে। তারপর কি হলো গো নেপাল দাদু? আর তারপর সেই পিশাচটা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই আমার মনে পড়ল, ছোটবেলায় আমার ঠাকুরদা আমাকে একটা তন্ত্রপুত লাল ধাগায় হাড়ের টুকরো সহ একটা মালা দিয়েছিলেন। কোন গুরুদেব না জানি তাকে বলেছিলেন আমার ভাগ্যচক্রে নাকি বিপদের আশঙ্কা আছে, আর ওইটাই আমায় রক্ষা করবে। ঠিক সেই কথার সাথে ঘটনাটা একেবারে মিলে গেল। আর সেই হাড়ের মালাটির জন্যই ওই নরপিশাচ ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর আমি সেখান থেকে প্রাণে বেঁচে নিজের গ্রামে ফিরে আসি, তবে আর সেদিন মামার বাড়ির দিকে যাইনি। দাদু, কি এক ঘটনা শোনালে গো! এ তো যেন গল্প নয়, এ তো তোমার জীবনে সত্যিকারের একটা মর্মাহত ভয়ঙ্কর ইতিহাস গো। তা দাদু, তুমি এই ঘটনা আমাদের আগে বলোনি কেন? বাপু, আজ যে গল্প শুনিয়ে আমার বাড়ি ফেরা আর হবে না। আজ আমাকে চিরতরে ফিরতে হবে। তাই আমার জীবনের একটা সত্যি ঘটনা তোদের কাছে বললাম। এইসব কি বলছো গো খুড়ো? তোমার কথার আগা গোড়া যে একদমই বুঝতে পারছি না। ঠিক এমন সময় দূরে কোথাও একটি তীব্র শব্দ হলো, আর মুহূর্তের মধ্যেই চারিদিকে বিদ্যুতের ঝলকানি ছড়িয়ে পড়ল। সেই সময়ই হঠাৎ নেপাল দাদু সেখানে আত্মার রূপে আবির্ভূত হল। এটি দেখে সবাই একদম অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তার চোখ আগুনের মতো জল জল করছিল। কি দাদু, তোমার কি হয়েছে? তুমি হঠাৎ করে এমন হয়ে গেলে কেন? ভয় পাস না বাপু, আমি তোদের কিছু করব না রে। তোদের গল্প শোনাবো, তোদের সাথে একটু আড্ডা দেব বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম। তবে ওই বের হয় যে আমার শেষ বের হওয়া হবে, তা তো আর জানতাম না রে। হাঁটতে হাঁটতে যখন ওই পুকুর পাড়ের রাস্তায় এলাম, পা পিছলে গাছের সাথে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে গেলাম। কেউ দেখলো না, কেউ জানলো না। তবে আমার শেষ ইচ্ছে ছিল তোদের কাছে আসা। তাই আমার আত্মার শান্তি পেল না, ছুটে তোদের কাছে চলে এলো রে। এবার আমার শান্তি, এবার আমার যাওয়ার বেলা। এই কথা শুনে যেন সকলে একদম কান্নায় ভেঙে পড়ল। তারা যেন বিশ্বাসই করতে পারছে না নেপাল দাদু আর বেঁচে নেই। না না দাদু, এ হতে পারে না। তুমি আমাদের ছেড়ে যেতে পারো না। গো দাদু, বলো যে তোমার কিছু হয়নি গো দাদু। বাপুরা, তোরা থাম। এমন করলে আমি শান্ত মনে যেতে পারবো কি করে বল দেখি? আমার লাশ ওই গ্রামের পুকুরেই রয়েছে। সেটা তুলে তোরা আমার শেষ সংস্কারটি করে দে বাপু। আমি এখন বিদায় নিলাম। ভালো থাকিস তোরা, ভালো থাকিস। আর এ কথা বলে
নেপাল দাদুর আত্মা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। হরিকাকার দোকান যেন এখন আর কোনো আড্ডার আসর নয়, শোকের ছায়ায় একদম ডুবে গেল দোকানটি। নেই তাদের নেপাল দাদু আর বেঁচে নেই।